তো ওয়েলকামস টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এবিটি এর 577 নম্বর পেজে সম্পূর্ণ সলিউশন করব। তো এই ভিডিওর মধ্যে যেটা থাকবে তোমাদের এমসিকিউ থাকবে, এই ভিডিওর মধ্যে যেটা থাকবে সেটা তোমাদের এসিকিউ থাকবে, এবং বিভাগ গ এবং বিভাগ ঘ এর সম্পূর্ণ যে সমস্ত অঙ্কগুলি আছে সেই সমস্ত অঙ্কগুলির সমাধান আমরা এই ভিডিওর মধ্যেই করে দেবো। তো ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভৌতবিজ্ঞান বিষয়ে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক যদি সঠিকভাবে তোমরা না বুঝতে পারো, তাহলে তোমাদের প্রশ্ন তোমরা পরবর্তী সেটগুলোর জন্য করতে পারবে না বা পরীক্ষার জন্য সঠিক প্রিপারেশন তোমরা নিতে পারবে না। তাই প্রত্যেকটা অ্যান্সারের পিছনে যে প্রত্যেকটা কারণ আছে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেওয়া, প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে, নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো দেখো, প্রথম আমরা এমসিকিউ শুরু করি। আরেকটা কথা, এমসিকিউ শুরু করার আগে দেখো তোমাদের ওপরে যে প্লে লিস্টের লিঙ্ক আসছে 2025 এবিটিএ সলিউশন, তোমরা সেখানে ক্লিক করে গিয়ে 2025 সালের সমস্ত এবিটিএর যে ভিডিওগুলো তোমরা সেগুলো দেখতে পারো এবং অ্যান্সারগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তো দেখো, কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথেন গ্যাসটি। আচ্ছা, নেক্সট তার পরবর্তী প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় মানে ডিগ্রি সেন্টিগ্রেডে ছেদ করে? তো সঠিক অ্যান্সার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক অ্যান্সার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, নেক্সট দিনের দেখে যে প্রশ্নটা বলছে একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, তাহলে আণবিক গুরুত্ব 14 দুগুণে 28। জানতে চেয়েছে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? তো গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে 28/2। যেহেতু দ্বিপরমাণু গ্যাস তাই এখানে 2 দিয়ে এটাকে কী করতে হবে, আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে পারমাণবিক গুরুত্ব কত হয়ে যাবে? পারমাণবিক গুরুত্ব হয়ে যাবে 14। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, চারের প্রশ্নটা আমাদের বুঝতে হবে। ইস্পাতের তৈরি একটি ছিপি, ধরো একটা বোতল আছে এরকম, আমি এখানে একটা বোতল এঁকে নিচ্ছি, বা যে কোনো ধরনের বোতল, এরকম একটা ফ্লাক্স আকারের বোতল আছে এবং এখানে একটা ছিপি আটকানো আছে। বোঝা গেছে? এই যে ছিপিটা আটকানো আছে, এই ছিপিটা কিসের তৈরি? ইস্পাতের তৈরি একটি ছিপি, এইটা হচ্ছে ইস্পাত। আচ্ছা, নিচে যে বোতলটা আছে, বোতলটা হচ্ছে পিতলের। বলছি ইস্পাতের তৈরি একটি ছিপি পিতলের তৈরি একটা বোতলে আটকে গেলে সেটা আমরা কি করব? তো দেখো, আমরা জানি পিতলের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা, সেটা ইস্পাতের চেয়ে বেশি। মানে আমরা যদি গরম করি তাহলেও পিতলটা বেশি প্রসারিত হবে, আবার যদি ঠান্ডা করি তাহলেও পিতলটা বেশি প্রসারিত হবে। বলছি আমরা ছিপিটা খুলবো, তার মানে কি হতে হবে? তার মানে এই জিনিসটাকে ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা করলে পিতলটা বেশি ঠান্ডা হয়ে কী হয়ে যাবে? সরু হয়ে যাবে। পিতলটা বেশি ঠান্ডা হয়ে কী হয়ে যাবে? ধরো এই পজিশান ছিল এবং ঠান্ডা হয়ে এটা কী হয়ে যাবে? সরু হয়ে যাবে এবং ছিপিটা আলগা হয়ে যাবে, আমরা ছিপিটা সহজেই খুলতে পারবো। বোঝা গেছে? আর যদি এর উল্টো কেস থাকতো, যদি পিতলের তৈরি ছিপি হতো আর ইস্পাতের তৈরি যদি বোতল হতো, তাহলে সেক্ষেত্রে কী করতে হতো? গরম করতে হতো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা আমাদের কী হবে? এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ঠান্ডা করতে হবে। কী করতে হবে? ঠান্ডা করতে হবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন আছে, বিক্ষেপিত আলোর তীব্রতা আই এবং তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আই ভ্যারিসেস 1/λ²। এটা হচ্ছে র্যালের ফর্মুলা। কার ফর্মুলা? র্যালের বিক্ষেপণ ফর্মুলা। আচ্ছা, নেক্সট ছয়ের প্রশ্নটা বারবার তোমাদের হয়েছে যে আলোর প্রতিসরণে কী অপরিবর্তিত থাকে? তো সর্বদা কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, কারণ উৎস যদি চেঞ্জ না হয় তাহলে কম্পাঙ্কর পরিবর্তন হবে না। আচ্ছা, শ্রেণী সমবায়ে যুক্ত 3টি রোধ আছে। দেখো, 3টি রোধ আছে, R1, R2, R3। এরকম 3টি রোধ আছে। একটা রোধ হচ্ছে R1 এবং একটা রোধ হচ্ছে R2 এবং একটা রোধ হচ্ছে R3। এদেরকে যে কোনো বিভব পদ্ধতিতে আমরা প্রবাহিত করেছি ভি ভোল্টেজের মধ্য থেকে। বোঝা গেছে? আচ্ছা, এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে আমরা কি জানি? শ্রেণী সমবায়ে প্রত্যেকের মধ্য দিয়ে সেম কারেন্ট যায়। প্রত্যেকের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণটা কী হয়? প্রত্যেকের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণটা সেম হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি, I1 = I2 = I3। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট তার পরবর্তী যে প্রশ্ন, 8এরটা 100 ওয়াটের একটি লাইট আছে, 10 ঘন্টা জ্বলছে, তাহলে কী পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? তো তড়িৎ শক্তি খরচ হবে, আমরা কি জানি, কোনো লাইট কোনো ওয়াট সম্পন্ন যে যন্ত্রটা যত ঘন্টা চলবে। বোঝা গেছে? তাহলে সে ঘন্টাতে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ওয়াট আওয়ার। যেহেতু এটা বিওটিতে করতে বলেছে তাহলে আমাদেরকে কিলোওয়াট আওয়ারে বের করতে হবে। তার মানে 1000 দিয়ে আমাদেরকে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কিলোওয়াট আওয়ার আমরা পেয়ে যাব।
তাহলে এখান থেকে কাটাকাটি করলে 1 কিলোওয়াট আওয়ার এই যে জিনিসটা এটাকে আমরা বলি বিওটি ইউনিট। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 বিওটি। আচ্ছা নেক্সট 9-এর প্রশ্নটা কি বলেছে, 7 নাইট্রোজেন 14 2 হিলিয়াম এত থেকে একটা পরমাণু তৈরি হয়েছে, তার মানে এর কি হবে নিউক্লিয়াস। আচ্ছা 7 2 9, এখানে 1 হয়ে গেছে, তার মানে এটা 8 হয়ে যাবে 8, আর 14 4 কত 18, 18 থেকে এখানে 1 হয়ে গেছে, মানে এটা 17। টোটাল পরমাণু ক্রমাঙ্ক উভয় পক্ষেরও সেম থাকবে আর টোটাল ভর সংখ্যা উভয় পক্ষের সেম থাকবে, তাহলে সঠিক অ্যান্সার যাবে 8 ও 17। আচ্ছা 10-এরটা, নিচের কোন জোড়াটি সঙ্গতিপূর্ণ নয়। তো এখানে হয়ে যাবে অপশান ডি, কারণ সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা নয়, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। 11টা, নিচের কোনো আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ইলেকট্রন বিন্যাস একই হয় কোনটা, লিথিয়াম হাইড্রাইড। তো উভয়েরই শেষ কক্ষপথ দুটো করে ইলেকট্রন সম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা নেক্সট 12 প্রশ্নটা কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন নেই তবুই ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে অ্যানোডে কী হবে, উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। যেহেতু 2:1 অনুপাতে তৈরি হয় তাহলে অ্যানোডের অর্ধেক হয়ে যাবে, তার মানে 11.2 লিটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা নেক্সট 13 দাগের যে প্রশ্নটা কি বলেছে, 13 দাগের প্রশ্নটা বলছে নাইট্রোপোসাইড টেস্টে সাড়া দেয় কে, H2S। সাড়া কে দেয়, H2S। আচ্ছা পরবর্তী প্রশ্নটা কি বলেছে, থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারকটি কি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম। নেক্সট 15 দাগের প্রশ্ন, নিচের কোন যৌগটি মিথেনের সমঘন। তো সমঘন করতে হলে এর সাথে CH2 যোগ করে দিতে হয়, কত যোগ করে দিতে হয়, CH2। তাহলে CH4 এর সাথে যদি CH2 যোগ করি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে C2H6, দুটো কার্বন হয়ে যাবে, 6টা হাইড্রোজেন হয়ে যাবে। আচ্ছা নেক্সট তারপরে প্রশ্ন বলছে কোন গ্রিনহাউস গ্যাস রেফ্রিজারেটরে জৈব দাবক রূপে ব্যবহৃত হয়, তো এটা হয়ে যাবে ফ্রিয়ন, এটা কি হয়ে যাবে ফ্রিয়ন। তো ফ্রেয়নেরই অপর নাম দেখো আমি ওপরে লিখে দিয়েছি, R12 বলা হয়, এবং এটার নাম হচ্ছে ডাইক্লোরো ডি ফ্লোরোমিথেন, এটাই হচ্ছে ব্যবহার করা হয়, ডাইক্লোরো ডি ফ্লোরোমিথেন ব্যবহার করা হয়। বোঝা গেছে। আচ্ছা নেক্সট 2-এর কোশ্চেনটা, অর্থাৎ 2.2, ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে, তো এটা হয়ে যাবে ডবসন একক, এটা কি একক হয়ে যাবে, ডবসন। আচ্ছা বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে, বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তর, তাদের কি বলে, তাদের মেথানোজেনিক ব্যাকটেরিয়া বলে, তাদের মেথানোজেনিক ব্যাকটেরিয়া বলে। কি ব্যাকটেরিয়া বলে, মেথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়। আচ্ছা নেক্সট পরের প্রশ্ন, 2.3, সত্য না মিথ্যা লিখতে হবে। একই উষ্ণতা ও চাপে সম আয়তন সব গ্যাসে, মানে CO2 হোক বা N2 হোক, গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক হবে না, এটা একই হবে, তার মানে এটা মিথ্যা, আমি কেটে দিলাম। এই যে পৃথক কথাটা আছে না, এই পৃথক হবে না, এটা একই হবে। আচ্ছা নেক্সট, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়ে যায়, তো এটা পরম শূন্য উষ্ণতা, এটা হয়ে যাবে পরম শূন্য উষ্ণতা। আচ্ছা 2.5 কি বলেছে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। তো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা আমি পুরো বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তার আগে যদি আমি একটা ছবি আঁকি, এই যে ছবিটা ধরো একটা বেদ আঁকছি ধাতুর। আচ্ছা এই যে ধাতব পদার্থটা আমি এঁকেছি, এখানে যে বেদ, এই বেদটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে বেদ, হচ্ছে ডি দৈর্ঘ্যের বেদ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। বোঝা গেছে। আচ্ছা এর মধ্যে টি সময় ধরে তাপ পরিবাহিত হচ্ছে, এই প্রান্তের উষ্ণতা θ1, এই প্রান্তের উষ্ণতা θ2 হলে এর মধ্যে যে পরিমাণ তাপটা যাচ্ছে সেটা কিউ ভ্যারিসেস θ1 মাইনাস θ2, বোঝা গেছে, ইন্টু এ ইন্টু টি, এবং হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে ডি এর সম্পর্কের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এটা যদি তুলে দিই তাহলে কিউ সমান আমরা পেয়ে যাব কে ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি আপন ডি, এই কেটাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এই কে তাপ পরিবাহিতাঙ্কটা কত হবে, এটা হবে কিউ ডি, আর নিচে হয়ে যাবে তোমার θ1 মাইনাস θ2 এ, বোঝা গেছে, ইন্টু হচ্ছে টি। আচ্ছা কিউ মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তো শক্তির মাত্রা হচ্ছে mL² T⁻², ডি হচ্ছে এল হয়ে যাবে, θ1 মাইনাস θ2 এটার মাত্রা থিটাই ধরে নিচ্ছি, আর এর মাত্রা হচ্ছে আমরা L² ধরে নিচ্ছি, আর টি এর মাত্রা টি ধরে নিচ্ছি সময় যেহেতু। তাহলে এখান থেকে দেখো কি কি কাটাকাটি যাবে, L² কেটে যাবে, তাহলে হয়ে যাবে তোমাদের ফাইনাল মাত্রা mL, এই টিটা উপরে উঠলে T⁻³ এবং θ⁻²। তো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মাত্রাটা কি, বোঝা গেছে।
তাহলে এখান থেকে যে তাপ পরিবাহিতার মাত্রাটা কী বেরোলো, কে ইকুয়াল টু ml T⁻³ এবং θ⁻⁻1, যেটা তোমাদের অ্যান্সার জানতে চেয়েছে। দেখো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কত, তো আমি এখানে সম্পূর্ণ বের করে দেখিয়ে দিলাম। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে, লোহা তামা ইনভার এর মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার কম? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনভারের কম। আচ্ছা, হস্য ত্রুটিজনিত চোখের বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? তো রেটিনার সামনে গঠিত হয়। কোথায়? রেটিনার সামনে, রেটিনার সামনে। আর দূরদৃষ্টি বললে পেছনে। হস্যদৃষ্টি মানে কাছেরটা দেখতে হবে, দূরেরটা দেখতে হবে না। আচ্ছা, কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? কি শর্ত বলেছে? তার মানে উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক, আমি এখানে লিখে দিচ্ছি সুন্দরভাবে। দেখো, উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক যদি পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্কের চেয়ে কম হয়, পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্কের চেয়ে কি বললাম, উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক যদি পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্কের চেয়ে কম হয়, তাহলে উত্তল লেন্স কার মতো আচরণ করবে? অবতল লেন্সের মতো আচরণ করবে। আচ্ছা, অথবাটা জলের মধ্যে সৃষ্ট বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে? তো এটা সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অবতল লেন্সের মতো। আমি এখানে লিখে দিচ্ছি অবতল লেন্সের মতো আচরণ করবে। আচ্ছা, নেক্সট তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে 1 কুলম্ব তড়িতাধান 1 ভোল্ট বিভব বিপরীতে নিয়ে যেতে কত কার্য করতে হয়? তো 1 জুল কাজ করতে হবে। কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। আচ্ছা, 2.9 তড়িৎ বর্তনীতে কোন অবস্থায় তড়িৎচালক বল বিভব প্রয়োগের সমান হয়? তা মুক্ত বর্তনীতে। এটা হচ্ছে মুক্ত বর্তনী। যেখানে বোঝা যাচ্ছে না আমি লিখে দিচ্ছি, দাও, যখন সার্কিটটা ক্লোজ হয়নি। আমি যদি এখানে সার্কিট একটা আঁকি, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা লাইট দিলাম, বোঝা যাচ্ছে? এইখানে এই সার্কিটটা আমি যদি ক্লোজ না করি, তাহলে এখানে যে বিভব প্রভেদের মানটা ই ইকুয়াল টু ভি এর সাথে সমান হবে। অর্থাৎ যে ব্যাটারি লাগাবো সেই ব্যাটারির তড়িৎচালক বল কার সাথে? বিভব প্রভেদের সাথে সমান হবে। তার মানে তোমার এক্ষেত্রে কি বলতে পারি আমরা? মুক্ত বর্তনী অবস্থায় বা মুক্ত বর্তনীতে। আর মুক্ত বর্তনীতে ই ইকুয়াল টু ভি হয়। আর যদি সার্কিটটা ক্লোজ হয়ে যেত, তার মানে বদ্ধ বর্তনীতে কি হতো? বদ্ধ বর্তনীতে এটা ই নট ইকুয়াল টু ভি, বোঝা গেছে? ই নট ইকুয়াল টু ভি হতো। আচ্ছা, নেক্সট হচ্ছে 10টা পুরাতন কাঠের বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? C14 আইসোটোপ ব্যবহার করা হয়। আচ্ছা, তেজস্ক্রিয় খনিতে কোন গ্যাস পাওয়া যায়? হিলিয়াম গ্যাস পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ম্যাচিং দিয়েছে আমাদের। একটি ক্ষার ধাতু কী হবে? একটি ক্ষার ধাতু হবে পটাশিয়াম। যে মৌল লোহার মরিচা পড়াটাকে ত্বরান্বিত করে সেটা হয়ে যাবে তোমাদের Cl ক্লোরিন। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। আর সর্বাধিক তড়িৎ মৌল হচ্ছে ফ্লোরিন, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে প্রশ্নটা বলেছে, এইচ এফ লুইস ডট গঠন করতে হবে। 2.12 প্রশ্ন। এইচ এফ, আচ্ছা, হাইড্রোজেনের লাশ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা। আর ফ্লোরিন আচ্ছা 7টা ইলেকট্রন আছে। কটা? 7টা। আমি এখানে একটা নাম দিলাম, একটু অন্য কালার করে দিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। তাহলে কি করবে? এদের দুজনের মধ্যে এই বন্ডটা গঠন হবে এবং এরা একে অপরের শেয়ারিং করবে, ইলেকট্রনটা শেয়ারিং করবে, বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের এইচ এফ লুইস ডট গঠন। এই যে মাঝখানে আমি যে বন্ডটা করে দিলাম, এই বন্ডটা তোমরা নাও করতে পারো। 2.13 কি বলেছে? যে সিলভার প্লেটিং করতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করতে হয়? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এটা কি ব্যবহার করবো আমরা? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। বোঝা গেছে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এর সংকেত হচ্ছে KAgCN/2 এটা হচ্ছে তোমাদের সংকেত। KAgCN/2 হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের আমাদের সংকেত, বোঝা গেছে? আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে গাঢ় NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? তো অ্যানোডটা কি? অ্যানোড দুটো পাত আছে আমাদের, এই একটা পাত, এই একটা পাত। তো একটা পাত হচ্ছে তড়িৎ বিশ্লেষণে পজিটিভ হয় এবং একটা পাত নেগেটিভ হয়। যেটা পজিটিভ পাত হয় তাকে বলে অ্যানোড, আর যেটা নেগেটিভ পাত হয় তাকে বলে ক্যাথোড।
এবার যখন NaCl এর তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, দেখো NaCl এর ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, Na প্লাস উৎপন্ন হচ্ছে প্লাস Cl মাইনাস উৎপন্ন হচ্ছে। তাহলে পজিটিভ মানে ক্যাটায়ন, ক্যাটায়ন সর্বদা ক্যাথোডে যায়, ক্যাটায়ন সর্বদা কোথায় যায়, ক্যাথোডে। তাহলে এইখানে হয়ে যাবে Na প্লাস, আর অ্যানোডে যাবে হচ্ছে Cl মাইনাস। এবার কি কোশ্চেন বলছে, বলছে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়, অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হবে। অ্যানোডে কী হবে, ক্লোরিন। এই যে ক্লোরিনটা অ্যানোডে আসছে, এখান থেকে ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন যদি বর্জন করে পজিটিভ হয়ে ক্লোরিন পরমাণু হিসাবে অ্যানোডে জমা হবে। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কী হবে? তো এখানে লিখে দিয়েছি আমি, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যামোনিয়ার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে FeOH হোল 3 লালচে বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে। বোঝা গেছে? লালচে বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলছে, রসায়নগারে লবণের ধাতুমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো H2S গ্যাস ব্যবহার করা হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, 2.15 লাভ-লাং পদ্ধতিতে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? তো এটা হয়ে যাবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর জার্মান সিলভারের পরিমাণ কত? তো এটা হয়ে যাবে 0%। কত পার্সেন্ট? 0% পরিমাণ। আচ্ছা, এটা বড় নয়, এটি বড় ধাতু হবে। এটি কি ধাতু হবে? একটি বড় ধাতু। আচ্ছা, বড় ধাতু, এই যে অথবার কোশ্চেনটা, এই অথবার অ্যান্সারটা হয়ে যাবে বড় ধাতু AuAg প্রিটি। বোঝা গেছে? সোনা, রূপা, প্লাটিনাম এগুলোকে বড় ধাতু বলে, অর্থাৎ অলংকার হিসাবে যে দামি দামি ধাতুগুলোকে আমরা ব্যবহার করি। আচ্ছা, প্লাটিনাম না লিখলে হবে সোনা, রূপা তোমরা লিখে দেবে AuAg। আচ্ছা, 17টা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি যুথ বিক্রিয়া করে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ তার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনগুলো ভেঙে গিয়ে কোথায় পরিণত হয়? এক বন্ধনে পরিণত হয়। বোঝা গেছে? সর্বদা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যুথ বিক্রিয়া অংশগ্রহণ করে। আচ্ছা, তারপরে অথবারটা কি বলেছে? CH3CH2OH এর IUPAC নাম কি? দেখো, ইথানল, এটার নাম হয়ে যাবে ইথানল। আচ্ছা, নেক্সট হচ্ছে পিভিসির এর মনোমানের নাম। পিভিসির মনোমান হচ্ছে ভিনাইল ক্লোরাইড। 2.18 অ্যান্সার হয়ে যাবে আমাদের ভিনাইল ক্লোরাইড। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। বোঝা গেছে? তো এর সংকেত হয়ে যাবে CH2 CH2CH বোঝা গেছে? এগুলো হচ্ছে এনসার আছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন, এবার আমরা হচ্ছে অঙ্কগুলো করব। দেখো, 3.2 এর যে অঙ্কটা বলেছে যে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে বিভাগ গয়ের আমরা এসে গেছি 3.2, অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার হিসাবে গ্যাসটির আয়তন কত হবে? তো এসটিপিতে আমাদের এটা কাজ সূত্র, উষ্ণতা অপরিবর্তিত মানে কাজ সূত্র আমরা হচ্ছে বয়েলের সূত্র প্রয়োগ করে পাই। বয়েলের সূত্র প্রয়োগ করে, কারণ উষ্ণতা অপরিবর্তিত। বয়েলের সূত্র কি বলছে? P1V1 ইকুয়াল টু P2V2। তোমরা পাশে লিখে দিবে P1 কি প্রাথমিক চাপ, V1 কি প্রাথমিক আয়তন, P2 কি অন্তিম চাপ, V2 কি অন্তিম আয়তন। তো দেখো, এসটিপির ক্ষেত্রে P1 মানে কত? P1 মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আর V1 আয়তন কত দিয়েছে? 52 মিটার কিউব। P2 কত? P2 হচ্ছে 104 সেন্টিমিটার চাপ পারস্তম্ভের। আর আমাদেরকে V2টা বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের V2 কত পেয়ে যাব? V2 পেয়ে যাব 76 ইন্টু 52 আপন হচ্ছে 104। 52 দুগুণে 104, 2 দিয়ে কাটাকাটি করলে 2 3 6 আর 7 আর 2 8 16, 38। তাহলে কত হয়ে যাবে? V2 ইকুয়াল টু 38। আয়তন আমাদের যেটা আছে সেটাতেই বেরিয়ে যাবে মিটার কিউব, এত মিটার কিউব। বোঝা গেছে? অন্তিম আয়তন এত মিটার কিউব। আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্নটা কি বলেছে? তারপরে প্রশ্নটা খুব সহজ প্রশ্ন দিয়েছে। বলছে 2 মোল পরিমাণে একটি গ্যাস 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8.2 লিটার আয়তন দখল করে, তো গ্যাসটির চাপ কত হবে? তো আমরা 2 এর দাগের অথবা 3.2 এর যে অথবাটা, দেখো 3.2 এর আমাদের কোন ফর্মুলা লাগাতে হবে? পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলা ইউজ করতে হবে। গ্যাসটির চাপ বের করতে বলেছে, তাহলে এনআরটি আপন হচ্ছে ভি। আচ্ছা, মোল সংখ্যা কত দিয়েছে? 2 মোল দিয়ে দিয়েছে, তোমাদের বলে দিয়েছে। এন এর মান হচ্ছে 2 মোল, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082, আর টি এর মানটা কত হবে? 127 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, 127 মানে এর সাথে আমরা যদি 273 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 7 3 10 শূন্য হাতে থাকে 1, 7 2 9 10 শূন্য হাতে থাকে 1, 2 3 400 কেলভিন। তাহলে এটা হচ্ছে এত কেলভিন। আমরা এখানে লিখে দিচ্ছি 400। মানে সর্বদা বড় হাতের টিটা কেলভিনে প্রকাশ করতে হবে। আর আয়তনটা কত বলে দিয়েছে? লিটারে। তোমাদের কত লিটার আয়তন দিয়েছে দেখো,
8.2 লিটার। কত লিটার আয়তন দিয়েছে? 8.2 লিটার। তাহলে আমরা এখানে 8.2 বসিয়ে দিচ্ছি। বুঝলেন? কাটাকাটি করি এখান থেকে, ইজি কাটাকাটি। তাহলে পি এর মানটা বেরোবে 2 ইন্টু ওপরেরটাকে আমি 82 করে দিলাম ইন্টু 400। কেন 82 করলাম দেখো, কটার আগে দশমিক, 3টের আগে, তাহলে একের গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ। নিচেরটাকেও 82 করে দিলাম, কটার আগে দশমিক, 1টার আগে, তো ওপরে আমি 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে যদি কাটাকাটি করি 82 82 কেটে যাবে। আর শূন্যর দিক দিয়ে কাটতে গেলে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য কেটে যাবে। তাহলে ওপরে তোমাদের পড়ে থাকবে 4 দুগুণে 8। তাহলে পি এর যে মান, এইটা আমাদের কি এককে বেরোবে? অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের যে চাপের মানটা কত বেরোবে? এত অ্যাটমসফিয়ার। যে গ্যাসটির চাপ কত? তাহলে সঠিক অ্যান্সার, গ্যাসটির চাপ হয়ে যাবে তোমাদের 8 অ্যাটমসফিয়ার। কত অ্যাটমসফিয়ার? 8 অ্যাটমসফিয়ার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা বিভাগ ঘয়ে চলে যাব। দেখো, বিভাগ ঘয়ের যে প্রথম প্রশ্নটা বলেছে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na প্লাস Cl মাইনাস আয়নের সংখ্যা কত? তো 4.2। প্রথম আমরা NaCl কে যদি বিয়োজন করি তাহলে Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। তো তোমরা দেখে যাচ্ছ এখানে 1 মোল হলে 1 মোল NaCl থেকে 1 মোল সোডিয়াম উৎপন্ন হচ্ছে এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন হচ্ছে। ফার্স্ট আমরা যে পরিমাণটা দেওয়া আছে এখান থেকে আমরা NaCl এর মোল সংখ্যাটা বের করে নিই। NaCl এর মোল সংখ্যা, NaCl এর মোল সংখ্যা কত হবে? N ইকুয়াল টু কত গ্রাম বলে দিয়েছে? 117 গ্রাম, আর নিচে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। তো 117 নিচে সোডিয়ামের কত? সোডিয়ামের 23 প্লাস ক্লোরিনের কত? 35.5, 35.5। তাহলে হয়ে যাবে 117 আপন 5 3 8, 3 2 5, তাহলে 58.5। তাহলে 58.5 যদি আমরা কাটাকাটি করি, এটা তোমাদের বেরোবে হচ্ছে 2 বেরোবে। কত বেরোবে? 2। বোঝা গেছে? তাহলে এন এর মান কত বেরোলো? এন এর মান বেরোলো 2। তাহলে অতএব 1 মোল আমাদের NaCl থেকে আমরা কি জানি? 1 মোল NaCl থেকে 1 মোল NaCl থেকে 1 মোল Na প্লাস ও 1 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। বোঝা গেছে? Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। বোঝা গেছে? 1 মোল NaCl থেকে 1 মোল Na প্লাস ও 1 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। এবার আমাদের যেটা 2 মোল থেকে, অতএব 2 মোল থেকে 2 মোল NaCl থেকে 2 মোল NaCl থেকে কত উৎপন্ন হবে? 2 মোল Na প্লাস ও 2 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে। বোঝা গেছে? আয়ন উৎপন্ন হবে। কারণ তোমরা বিক্রিয়া থেকে বুঝতেই পারছো, বিক্রিয়াটা দেখে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, বিক্রিয়াটা দেখো NaCl 1 মোল, এখানে 1 মোল, এখানে 1 মোল। আচ্ছা, তাহলে 2 মোল অ্যাকচুয়ালি NaCl এর মোল সংখ্যা। তাহলে 1 মোল NaCl থেকে যদি 1 মোল Na প্লাস ও 1 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়, তাহলে 2 মোল NaCl থেকে 2 মোল Na প্লাস ও 2 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে। এবার 1 মোলে অনুসংখ্যা কত? এখানে কি জানতে চেয়েছে? Na প্লাস এবং আয়নের সংখ্যা কত? বোঝা গেছে? তাহলে দেখো 2 মোল Na প্লাসে আয়ন সংখ্যা কত হবে? তো তোমরা সবাই জানে 1 মোলে যদি অ্যাভোগাড্রো সংখ্যা থাকে তাহলে 6.022 ইন্টু 10⁻23T। 1 মোলে যদি অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, 2 মোলে থাকে এতগুলো। তাহলে আমরা 2 দিয়ে এটা গুণ করে দিলাম। আর সেম টু সেম হয়ে যাবে তোমাদের 2 মোল Cl মাইনাসে আয়ন সংখ্যা কত হবে? 2 মোল Cl মাইনাসে আয়ন হবে, আর সেম টু সেম আমরা 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23T। মাথায় ঢুকেছে না ঢুকেনি? তাহলে 2 মোল Na প্লাসে আয়ন সংখ্যা হবে 2 গুণ করে দিতে হবে, আর 2 মোল Cl মাইনাসে আয়ন সংখ্যা হবে এখানেও 2 গুণ করে দিতে হবে। ইজি অঙ্ক ছিল। তোমরা এখান থেকে Na প্লাস NaCl এর মোল সংখ্যা বের করে নিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করলেই তোমাদের হয়ে যেত। বোঝা গেছে? এরপর আমরা 4.2 এর অথবা সলিউশনটা করবো। দেখো 4.2 এ যেটা অথবা বলেছে, 4.2 এর অথবাটা, পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে আমরা বিক্রিয়াটা উৎপন্ন লিখে ফেলি। তাহলে দেখো 2KClO3 সম্পূর্ণ বিক্রিয়াটা তোমাদের মনে রাখবে। এখান থেকে উৎপন্ন হবে 2KCl প্লাস হয়ে যাবে 3O2, এটা উৎপন্ন হবে। বিক্রিয়া পুরো ব্যালেন্স বিক্রিয়া।
আচ্ছা, এখানে 2KCl3 আমরা আণবিক গুরুত্ব বের করবো 2। পটাশিয়াম কত বলে দিয়েছে দেখো, তোমাদের পটাশিয়াম বলে দিয়েছে 39, ক্লোরিন হচ্ছে 35.5, কিছু কিছু তোমাদেরকে মনেও রাখতে হবে, প্লাস অক্সিজেনের 16, 3 16 48, বোঝা গেছে? এই পুরোটা যদি গুণ করো তোমরা পেয়ে যাবে 245 পেয়ে যাবে। আর এই অক্সিজেনের দেখো মানে 3 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে, 3 গুণিত 22.4 লিটার, বোঝা গেছে? 3 গুণিত 22.4 লিটার, মাথায় ঢুকেছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো যে 245 গ্রাম KClO3 থেকে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হচ্ছে? 3 × 22.4, এত লিটার O2 উৎপন্ন হয়, এত লিটার O2 উৎপন্ন হয়, বোঝা গেছে? এবার এখান থেকে আমরা কি বলতে পারি, 1 গ্রাম KClO3 থেকে কত উৎপন্ন হবে? 3 × 22.4 আপন হচ্ছে 245, এত লিটার O2 উৎপন্ন হয়। এবার যে কোশ্চেনটা বলেছে এখানে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তাহলে কত আয়তন উৎপন্ন হবে? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 12.26 গ্রাম KClO3 থেকে উৎপন্ন হবে 3 × 22.4 আপন হচ্ছে 245 ইন্টু 12.26, বোঝা গেছে? এত লিটার O2 উৎপন্ন, এত লিটার O2 উৎপন্ন হয়, মাথায় ঢুকেছে? এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এখান থেকে দশমিকটা তুলে দিয়ে নিচে হয়ে যাবে 100। আচ্ছা, এখানে দশমিকটা তুলে দিয়ে নিচে কত হয়ে যাবে? আর একটা শূন্য বসে যাবে, নিচে আর একটা আমি শূন্য বসিয়ে দিলাম। এবার তোমরা যদি সম্পূর্ণ বিক্রিয়াটা কাটাকাটি করো, তোমাদের এখানে কাটাকাটি করে ভাগ করে অ্যান্সারটা সম্পূর্ণ করে নেবে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্নটা কি বলেছে? অথবারটা। অথবার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, তার আগে আমি এটা একটু ক্লিয়ার করে দিই পেজটা। দেখো, অথবার কোশ্চেনটা বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 500 সিসি এবং 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 600 সিসি হলে ওই গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? তো গ্যাসের আয়তন গুণাঙ্কের যে ফর্মুলা, আমি এখানে অথবারটা বলছি। দেখো, আয়তন গুণাঙ্কের যে ফর্মুলা, আমরা যে কোনো উষ্ণতা যদি VT হয় সেই উষ্ণতাটা, সেই উষ্ণতায় গ্যাসের আয়তন হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন প্লাস 1 প্লাস গামা ইন্টু টি, মানে যে উষ্ণতায় আমরা আয়তনটা বের করছি সেইখানে। তাহলে এখানে ভি কি? ভি হচ্ছে টি হচ্ছে অন্তিম আয়তন বা টি উষ্ণতায় আয়তন, টি উষ্ণতায় টি উষ্ণতায় আয়তন, অঙ্কটা তোমরা ভালো করে বুঝবে, টি উষ্ণতায় আয়তন। আচ্ছা, টিটা কিসে? টিটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে। আর V0 কি? V0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, মাথায় ঢুকেছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে, ফার্স্ট আমাদের কত উষ্ণতা বলে দিয়েছে? 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দিয়েছে। তাহলে আমরা যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন কত? 500 সিসি, তাহলে আমরা যদি এখানে বসাই 500 ইকুয়াল টু V0 জানি না আমরা কত, 1 প্লাস গামা, আর টিটা কত? টিটা হচ্ছে 80 ইন্টু 80, আর এখানে গামাটাই তোমাদের বের করতে হবে, অর্থাৎ গামাটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এটা বের করতে হবে। এটা আমি 1 নম্বর দিয়ে দিলাম। আর 2 নম্বর হচ্ছে 150 ডিগ্রিতে 600, তাহলে 600 ইকুয়াল টু V0 1 প্লাস গামা ইন্টু 150, তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, দুটো দিয়ে ভাগ করে দিই, 2 ভাজিত যদি আমরা 1 করে দিই, দেখো 2 ভাজিত 1 করলে কত পেয়ে যাব? 600 আপন 500 ইকুয়াল টু 1 প্লাস 150 গামা, আর নিচে পড়ে থাকবে 1 প্লাস 80 গামা। তো যদি কাটাকাটি করি দুটো শূন্য কেটে যাবে, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে হবে 6 প্লাস 6 48, 480 গামা ইকুয়াল টু 5 প্লাস 750 গামা, বোঝা গেছে? তাহলে এখান থেকে গামার মানটা আমরা কত পেয়ে যাব? তো এটা হয়ে যাবে 750 গামা মাইনাস হচ্ছে 480 গামা, 750 গামা মাইনাস হচ্ছে 480 গামা ইকুয়াল টু এইদিকে 5টা আসলে হবে 6 মাইনাস 5, বা এখান থেকে এটা কত যাবে? 0, 8 7 15, 4 একে 5 2 7, 270 গামা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে ফাইনাল যে গামার যে ভ্যালুটা, তাহলে অতএব গামা ইকুয়াল টু 1 আপন 270, এইটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এককটা হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বোঝা গেছে? অতএব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/270 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স।
তো অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো এই ছিল তোমাদের আজকের সেট 577 নম্বর সেটের সম্পূর্ণ সলিউশন আমি করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।